একেই বলে ঠেলার নাম বাবাজি। কাটমানি ফেরাতেও রাজি। পালা বদলের বাংলায় এখন প্রায়শ্চিত্তের হিড়িক। কাকদ্বীপ থেকে কোচবিহার কাটমানি ফেরাতে এবার জনতার দরবার। জেলায় জেলায় টাকা ফেরানোর হুজুগ তৃণমূল নেতাদের। নামখানা এবং মাথাভাঙায় একই ছবি। টাকা ফেরাচ্ছেন নেতারা। পালা বদলের পরেই এবার টাকা ফেরানোর হিড়িক শুরু হয়ে গেছে। ঠেলায় পড়ে কাটমানি ফেরত। কাকদ্বীপের নামখানায় কাটমানি ফেরত তৃণমূল নেতার। আর মাথাভাঙাতে সেখানেও একই ছবি। মাথাভাঙাতেও সেই একই ছবি দেখতে পাচ্ছি আমরা। তৃণমূল নেতারা তৃণমূল নেতা তিনি টাকা ফেরত দিচ্ছেন। পালা বদলের পর এবার তোলাবাজির টাকা ফেরত। প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্ত নেতা। দু জায়গার ছবি আমরা দেখাচ্ছি, একটা নামখানা আর আরেকটি মাথাভাঙায়। ঠেলায় পড়ে কাটমানি ফেরত। কাকদ্বীপের নামখানায় কাটমানি ফেরত তৃণমূল নেতার। আবাসের নামে কাটমানি তৃণমূল পঞ্চায়েত সদস্যের। আবাসের দ্বিতীয় কিস্তি পাইয়ে দিতে আগে কাটমানি আর ৪৫ জনের থেকে ৫,০০০ টাকা করে আদায় করেন নেতা। নামখানা থেকে বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে, আর মাথাভাঙা থেকে রয়েছে রাজেশ। প্রথমে একটু নামখানার দিকে নজর রাখি বিশ্বজিতের। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখছি, ঠেলায় পড়ে তাহলে কাটমানি ফেরত দিচ্ছেন তৃণমূল নেতা। হ্যাঁ দেখো, একেবারেই ঠেলার নাম যে বাবাজি, এই ঘটনা থেকে কিন্তু সেটা পরিষ্কার হয়। একেবারে নামখানার যে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের যে 252 নম্বর বুথ রয়েছে, সেই বুথের মাধবচন্দ্র লায়া ইনি হচ্ছেন সদস্য গ্রাম পঞ্চায়েতের। ও একটি বুথ, বুঝতেই পারছো, আমার একটি গ্রাম, সেই গ্রামে মাত্র 45টি ঘর এসেছিল। সেই ঘরের যে দ্বিতীয় কিস্তির টাকা, সেই টাকা পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু প্রত্যেকের কাছ থেকে 5,000 টাকা করে তোলা হয়েছে এবং সেই টাকা নাকি পঞ্চায়েতে জমা করতে হয়েছিল এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাপে, এমনটাই কিন্তু দাবি করছেন এই যে মাধবচন্দ্র লায়া। তিনি আরও যেটা দাবি করছেন, এবং যে তাকে জোর করে, মানে যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরকেও পর্যন্ত এই বাংলার আবাস যোজনার সুবিধা কিন্তু পাইয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এবং পালা বদলের পর তিনি একদম স্বাভাবিকভাবে তিনি কিন্তু ভোল পাল্টে ফেলেছেন এবং তিনি সমস্ত বিষয়টা সর্বসমক্ষে এসে একেবারে কিন্তু হাত জোড়ো করে কিন্তু ক্ষমা চেয়েছেন এবং প্রত্যেকের টাকা কিন্তু ফেরত দিয়েছে। এখানেই যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে আরও যে নামখানার বিস্তীর্ণ যে অঞ্চল রয়েছে সেখানেও আবাস যোজনার টাকা ঢুকেছে, তাহলে প্রত্যেকটা অঞ্চলে কি এই রকমভাবে এই যে মাধবচন্দ্র লায়ার মতো সদস্যকে পাওয়া যাবে, এমনটাই কিন্তু যেটা উঠে আসছে। যদিও গ্রামবাসীদের তরফ থেকে যেটা এই যে বিষয়টা পূর্ণাঙ্গ তদন্তের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় জানানো হয়েছে এবং প্রশাসনের কাছে তারা কিন্তু দ্বারস্থ হতে শুরু করেছেন যে এর যথাযথ বিচার এবং ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। জুনেলা, প্রথমে 60,000 টাকা ঢুকে দিয়েছে, তারপরে কিস্তি 60,000 টাকা, তারপর কিস্তি যখন 60,000 টাকা আমরা পাবো তখন হুমকি দিলে যে 5,000 টাকা করে দিতে হবে, না হলে দ্বিতীয় কিস্তি ঢুকবে না। আমরা একটা গরিব মানুষ, কিন্তু 60,000 টাকা যদি না পাই তাহলে আমাদের বিশাল ক্ষতি। তখন ভাবলাম যে 5,000 টাকা দিয়ে দিব, 55,000 টাকা তাও হাতে পাবো, এইভাবে আমাদের টাকা দেয়, এই হুমকি দিয়ে টাকা নিয়েছে আমাদের কাছে। দেখেছি যে ওই ছেলেটি নিজের দোষ স্বীকার করে গ্রামবাসীদের যাদের কাছ থেকে টাকা নিয়েছে সে ফেরত দিয়েছে, প্রকাশ্যে স্বীকারও করেছে যে ওই টাকা ও নিজে খরচ করেনি, ওই টাকা উপরের নেতাদেরকে ও পৌঁছে দিত। আমরা চাই আগামী দিনে এইভাবে স্বেচ্ছায় যারা দিচ্ছে গরিব মানুষ তাদের কাটমানির টাকা ফেরত পেয়ে যাক। বাংলার মানুষকে ঘর পাইয়ে দেওয়ার জন্য ওনারা এই টাকাগুলো দিয়েছিলেন। যে টাকা আমি পঞ্চায়েতে যদি সেই টেবিলে না পৌঁছাতাম তাহলে এই মানুষগুলো ঘর পাইয়ে দিতাম না। তো সেই মানুষগুলো যখন আজকে আমার পাশে নেই, আমি মানুষের কাছে কোনো কথা শুনতে নারাজ, সেই কারণে আমি মানুষকে টাকাটা ফেরত দিয়ে দিলাম। নামখানার ছবি আপনাদের দেখালাম, টাকা ফেরত এবং তারপর ক্ষমা চেয়ে নেওয়ার ছবি। এবার একটু পিছিয়ে যাই, মাথাভাঙা থেকে যাব। গত পরশুদিনের ঘটনা, কোচবিহারেও ঠেলায় পড়ে কাটমানি ফেরত। মাথাভাঙায় কাটমানি ফেরত তৃণমূল নেতার। তৃণমূল বুথ সভাপতি পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ছিল ভুরি ভুরি, আর এবার
কাটমানি ফেরত দিচ্ছেন তৃণমূল নেতা। আরো একই ছবি, মাথা ভাঙার ছবি, এবার যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। আর আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ আছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব রাজেশের কাছে। রাজেশ, একই ছবি, কিছুক্ষণ আগে আমরা মাথা ভাঙার ছবি দেখলাম, তাহলে কোচবিহারেও ঠেলায় পড়ে কাটমানি ফেরত নেতার। দেখো, একদমই তাই, ঠেলায় পড়েই কাটমানি ফেরত। রাজ্যে পালাবদলের পরেই কিন্তু এই ছবি দেখা গেল। মাথাভাঙা 1 ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুটি গ্রামে সম্প্রতি এই ঘটনা ঘটেছে, যা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা শহরে। কারণ রাজ্যে পালাবদলের আগে এই ঘটনা কখনো প্রকাশ্যে আসেনি। যেটা স্থানীয়দের অভিযোগ যে 2021-এর ভোট পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস ফের রাজ্যে ক্ষমতায় আসে এবং তারপরেই কিন্তু যারা বিজেপি সমর্থক তাদের কাছ থেকে জোরপূর্বক কাটমানি আদায় করা হয়। পাশাপাশি আবাসের ঘরের নামে কাটমানি আদায় করা হয়। এলাকায় জমি বেচাকেনা, বাড়িঘর বেচাকেনা, সেই ক্ষেত্রেও কিন্তু মোটা অঙ্কের কাটমানি দিতে হতো সেখানকার স্থানীয় তৃণমূল নেতাদের। কাউকে 50,000, কাউকে 1 লক্ষ টাকা, অথবা কাউকে আরও বেশি। এবং আবাসের নাম করে 5, 10, 15 কোটি এভাবে কিন্তু গ্রামের যারা ঘর পেয়েছেন তাদেরকে যেমনটা দিতে হতো, পাশাপাশি যারা বিজেপি কর্মী সমর্থক 2021-এর পর তাদেরকে কাটমানি দিতে হয়েছে। এভাবে যেটা স্থানীয় বিজেপি নেতৃত্ব সূত্রে জানা গেছে, প্রায় 85 লক্ষ টাকা তোলা হয়েছে। এবং এই ঘটনার পরেই কিন্তু স্থানীয়দের মধ্যে ক্ষোভ সঞ্চার হয় এবং 2026 এই বিধানসভা ভোটে রাজ্যে পালাবদলের পরেই কিন্তু স্থানীয়রা একজোট হয় এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করে যারা কাটমানি নিয়েছিল তাদেরকে কাটমানি ফেরতের কথা বলে। এবং সম্প্রতি কিন্তু আমরা দেখতে পেলাম ফকিরের কুঠি মাঠে তারা কিন্তু একটি বৈঠকের মাধ্যমে সেখানে প্রত্যেক তৃণমূল নেতারা উপস্থিত না থাকলেও 2-3 জন তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিল। তারা কিন্তু ধাপে ধাপে কাটমানি ফেরত দিচ্ছে এবং পর্যাপ্ত যে পরিমাণ কাটমানি তারা নিয়েছিল পুরো কাটমানি ফেরত দিতে পারেনি, তবে ধাপে ধাপে ফেরত দিচ্ছে। পাশাপাশি এক তৃণমূল নেতার বাবা ছেলে বাড়িতে না থাকায় তার বাবা টাকা ধার নিয়ে সেই 10,000 টাকা ফেরত দিয়েছে 2 থেকে 3 জনকে। এভাবে ধাপে ধাপে ফেরত দিচ্ছে। তবে এই ছবি কিন্তু এর আগে দেখা যায়নি। রাজ্যে পালাবদলের পরেই কিন্তু এই ছবি দেখা গেল মাথাভাঙায়। ধন্যবাদ। কাটমানি নিয়েছিল বিজেপি করার অপরাধে, ওদের যারা সভাপতি ওই কাটমানিগুলো ব্যাক করার জন্য আজকে এই সমাবেশ। আমার কাছ থেকে নিয়েছিল 3 ভাগে, গত শনিবারে দিয়েছে কিছু, হুমকি দিয়ে কিছু টাকা নিচে 2,000 টাকা আজকে দিল, হয়তো আরো বেশি নিচ্ছিল। আমার কাকুর অনুপস্থিতিতে আমি টাকাটা 3,000 টাকার মতো মনে নিয়েছিল। 2,000 টাকা বাড়ি থেকে টাকা তুলতো, তো আমার বাড়ি থেকে ওই 5,000 টাকা নিয়ে এসেছিল। সে আজ থেকে 10 বছর আগে। পরে শুনলাম যে টাকা ফেরত দেওয়া হচ্ছে, তো সেখানে লিস্ট করে নাম লিখিয়েছিলাম। তো আগের দিন 1,000 টাকা পেয়েছি, আজকে 2,000 টাকা পেলাম। সুদের পর নিয়ে টাকা দিতে পারি, তোমাদের টাকা মাইক যাবে কেন? আমি কারো অন্যায় করছি? কবে আসবে তোমার ছেলে? আরে বাবা কি করে বলবো? না, তোমার দায়িত্ব, তোমার তো ছেলে। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। না, এটা ভুল কথা। তাহলে আজকে তুমি টাকাটা সবাই জানো। আজকে টাকা ফেরত দিলে আমার খোয়ায় না, আমার এই বছর 4 সালে আমারে খাইতে হয়। কত টাকা ফেরত দিলে? আমি দিলাম 10,000 টাকা, আজকে দিলাম ছেলের কাছে, আমার কাছে না। 2,000 টাকা দিয়ে দিয়েছিলেন 2,000 টাকা, কবে নিয়েছিলেন? আজকে রিটার্ন দিলেন? কতজনকে দিলেন? কতজনকে? আর ওই যে বললাম প্রায়শ্চিত্তের হেরেক, না সদিচ্ছায় নয়, পালা বদলের পর চড়ছে জনরোষ। তৃণমূল জামানার জুলুমবাজিতে তিতি বিরক্ত আম আদমি। কোথাও নেতাকে ধরে গণধোলাই, কোথাও আবার আসরে খোদ মন্ত্রী দিলেন ধমক, কোথাও আবার দাবাং মেজাজে পুলিশে। আর যেমন রায়দিঘি, এই তো গত 27 মে রায়দিঘিতে পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধর, ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ। অভিযুক্ত বাপ্পা হালদার পঞ্চায়েত প্রধানের স্বামী। কাটমানি নেওয়ার অভিযোগে বাপ্পাকে ঘিরে বিক্ষোভ, মারধর। রায়দিঘির কোতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় রীতিমতো উত্তেজনা। আর পঞ্চায়েত প্রধান
সেই পঞ্চায়েত প্রধানের স্বামীকেও মারধর, ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ। আরো বিস্তারিত জানবো, অনিশউদ্দিন আমাদের সঙ্গে রয়েছে। আনিস, একেবারেই দেখো, রায়দিঘি বিধানসভার যে কৌতলা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে 166 নম্বর পঞ্চায়েত সদস্য যমুনা হাজরা, তিনি বর্তমানে পঞ্চায়েত প্রধান। যেটা দেখা গেল যে গত 27 তারিখ একেবারেই এলাকার সাধারণ মানুষ এই পঞ্চায়েত প্রধানের স্বামী বাপ্পা হালদারকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের যেটা অভিযোগ ছিল যে আবাসের ঘর পাইয়ে দিয়ে তাদের থেকে কাটমানির টাকা নেওয়া হয়েছে। ফলত রাজ্যের পালা বদলের পর সেই টাকা ফেরত চাইতে গিয়েই প্রথমেই বাপ্পা হালদারের সাথে গ্রামবাসীদের তর্ক বিতর্ক শুরু হয়, পরবর্তীতে হাতাহাতি শুরু হয়ে যায় এবং মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই এলাকা থেকে পালিয়ে যান পঞ্চায়েত প্রধানের স্বামী বাপ্পা হালদার এবং পরিস্থিতি উত্তপ্ত হতে পরবর্তী সময়ে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ। আমি বলেছি টাকা দিয়েছেন, আমি টাকা দিয়ে দেবো, বললো না ওটা যাই না, সবাই টাকা দিয়ে তোমার টাকা দিয়ে আসতে তুমি দিতে। এখন চাইছি আমাদের ওই টাকাটা, যে টাকাটা নিয়েছে ওই টাকাটা ফেরত দেবে। ওপরন্ত আমাদের বলেছে, উৎসাহ দিয়েছে যে আমাদের ঘর দেবে, সেই ঘরটা আমাদের চাই এখন। আর এবার দেখুন 31 মের একটা ছবি। পুরো বোর্ডের সিদ্ধান্তে ভ্যাট শৌচালয় ভাঙতে গিয়ে মন্ত্রীর রোষের মুখে বনগাঁ তৃণমূল পুরপ্রধান। ব্যক্তি স্বার্থে চরিতার্থে ব্যবসায়ীদের ক্ষতি কেন, প্রশ্ন তুলে ধমক মন্ত্রী অশোক কীর্তনী। কিন্তু কম করবা, আমি বলে দিচ্ছি শুনে নাও, বনগাঁয় না তৃণমূলের গুন্ডা হবে না বিজেপির গুন্ডা হবে বলে দিলাম। আমি বোর্ড মিটিং এ মেয়েছে 7 বার, বোর্ড মিটিং এ 7 বার, এতদিন ভাঙনি কেন? এতদিন আমার ঘরে বদনাম চাপাচ্ছ, আমার ঘরে বদনাম চাপাচ্ছ তুমি, আমার ঘরে বদনাম আমার ঘরে বদনাম চাপালে বনগাঁর ব্যবসাদার আমার বলছে কেন বিজেপি ক্ষমতা করে এটা হচ্ছে কেন বললেন? এতদিন করনি কেন? যেখানে ছিল, যেখানে তো সেখানেই বানাতে হবে, যেটা বলবেন সেটা বানাও। এখন মিস্ত্রি একটা জায়গা আছে এখানে বানাও, আগে তারপরে পিছনের জায়গা পরে আগে এখানে বানাও। বোর্ড মানে কি এসডিও কে জানিয়েছো তুমি? না, আমি তো আজকে জানলাম। এখানে এসডিও কে জানিয়েছো? কালকে তো আমাদের আমি তোমার বলে দিলাম পেপার সাহেব শুনে নিন, আপনি চেয়ারম্যান সাহেব শুনে নিন। আমি পরিষ্কার বলেছি, না বনগাঁয় তৃণমূলের গুন্ডা থাকবে, না বনগাঁয় বিজেপির নতুন করে গুন্ডা বলবেন তাই হবে। পুরো বোর্ডের সিদ্ধান্তে ভ্যাট শৌচালয় ভাঙতে গিয়ে মন্ত্রীর রোষের মুখে বনগাঁ তৃণমূল পুরপ্রধান। আরো বিস্তারিত জানবো, অনিরুদ্ধ কীর্তনী আমাদের সঙ্গে রয়েছে। অনিরুদ্ধ, দেখো, একদমই উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভা সাম্প্রতিক বোর্ড মিটিং এ সিদ্ধান্ত করেন যে বনগাঁ পৌর এলাকার কয়েকটি জায়গায় যে সমস্ত নির্মাণ কার্য রয়েছে সেগুলোকে ভাঙা হবে। তেমনই সিদ্ধান্ত অনুসারে গত রবিবার বনগাঁ পৌর এলাকার বিচলিহাটায় একটি ভ্যাট এবং শৌচালয়কে ভাঙার কাজ শুরু করে পৌরসভার তরফ থেকে। পরবর্তীতে স্থানীয় বিধায়কের কাছে ফোন করেন স্থানীয় ব্যবসায়ীরা। পরবর্তীতে বিধায়ক সেই স্থানে পৌঁছে রীতিমতন রোষের মুখে পড়েন পৌর প্রধান। বিধায়ক রীতিমতন দাবি করতে থাকেন, কেন বিজেপি সরকার আসার পরে এই কাজ শুরু হয়েছে, এতদিন কেন এই কাজ করা হয়নি, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য ব্যবসায়ীদের কেন ক্ষতি করা হচ্ছে। কারণ যে স্থানে ভ্যাট এবং শৌচালয় ছিল তার পিছনেই এক ব্যক্তির রীতিমতন নির্মাণ কার্য রয়েছে এবং সেই নির্মাণ কার্যের সামনে কেন এরকম ভাবে পাকা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা এই শৌচালয় ব্যবহার করে থাকে, স্থানীয় ব্যবসায়ীদের অসুবিধা হবে, কেন এখান থেকে হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিধায়ককে জানানো হয়নি, তাই নিয়ে রীতিমতন তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং ওই স্থানে যে ভ্যাট এবং শৌচালয় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করেন তিনি। পরবর্তীতে বিধায়ক জানিয়েছেন যে পৌর প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে এই এলাকায় যে অবস্থানে ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ এলাকার ব্যবসায়ীদের সুবিধার্থেই বিজেপি এসেছে, বিজেপি কাজ করবে, কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য পৌরসভাকে কাজ করতে দেওয়া হবে না। তেমনি কিন্তু জানিয়েছেন বনগাঁর বিধায়ক তথা মন্ত্রী অশোক কীর্তনিয়া। পরবর্তীতে পৌর প্রধান জানিয়েছেন যে বিধায়কের সিদ্ধান্ত বা বিধায়কের কথা অনুসারেই তারা আগামীতে ওই এলাকায় যা অবস্থান ছিল সেই অবস্থানে ফিরিয়ে দেবেন। আচ্ছা, ধন্যবাদ। এতদিন বোর্ড মিটিং হয়নি, আজকে বনগাঁর ব্যবসাদাররা কেন আমাকে ফোন করবে যে বিজেপি ক্ষমতা আসার পরে আপনি থেকে এটা ভাঙাচ্ছেন কেন? বাস্তবে আমি তো কিছু জানি না। ওখানে বাথরুম 60-70 বছর পুরনো বাথরুম, কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবসায়ীদের স্বার্থ বিঘ্নিত হবে, এটা এমএলএ মন্ত্রী অশোক কীর্তনের প্রতি দেবে। পালা বদলের বাংলায় দাবাং মেজাজে পুলিশও। এই তো 31 মে অনুমতি ছাড়াই প্রতিবাদ মিছিলের অভিযোগ, রাজারহাটে তৃণমূলের মিছিলে উত্তেজনা, আর সোনারপুরে অভিষেকের ওপর হামলার প্রতিবাদ।
প্রতিবাদে লাঙল পোতায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। অনুমতি না থাকার অভিযোগে মিছিল আটকায় পুলিশ। পারমিশন নেই, পারমিশন ছাড়া করতে পারবেন না, একদম করবেন না। তবু আমি আপনাকে পরিষ্কার বলছি, থিং হ্যাজ বিন চেঞ্জ, প্লিজ দিস পার্ট। আমি আপনাদের গণতান্ত্রিক অভিযান পারমিশন নিয়ে হবে, আপনি রাস্তা অবরোধ আপনি করবেনই না। আপনার পারমিশন ছাড়া আপনি কেন বেরিয়েছেন? আপনি জানেন, আপনি লটা জানেন খুব ভালো করে। ডোন্ট ডু ইট। নো নো মানে নো, নো মানে নো। শুনুন, আপনাকে আমি সম্মান দিয়ে বলছি, আপনার লোক সরান, নয়তো আমায় সরাতে বাধ্য করতে হবে। আমি চাই না আমি আননেসারি কোনো রকম ঝামেলা করতে। আপনি একদম ব্যাক করে দিয়ে সবাইকে বলে চলে যেতে। আমি একদমই ভাই বলছি, কারণ আপনি আইন ভেঙেছেন, আপনি আইন ভেঙেছেন। আই সেড, আই এম টেলিং ইউ রিপিটেডলি, ডোন্ট টেক ল ইন ইওর ওন হ্যান্ড। এর কোনো গল্প নেই, আমি ডিসপাস করে দেবো। সেটা কিন্তু আপনার ছেলেদের কিন্তু ক্ষতি হয়ে যাবে। একদম স্টপ ইট ভাই, যে যা ভদ্রলোক আছে ভাই চলে যান। অমাবস্যা পূর্ণিমায় শরীর খারাপ করার অনুপ রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবে। অনুপ, পালা বদলের বাংলায় তাহলে এবার দাবাং মেজাজে পুলিশ। একেবারে পালা বদলের বাংলায় এবারে দাবাং পুলিশ, এমনটাই বলা যায়। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে বক্তব্য ছিল, যে হামলা করা হয়েছিল, যে ডায়মন্ড হারবার সোনারপুরে যখন গিয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে রাজারহাট নিউ টাউনের যে তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক, এরই প্রতিবাদে যখন রাজারহাট এলাকায় তারা মিছিল করে, তখন রাজারহাট থানার আইসি অর্ঘ্য মুখোপাধ্যায় তিনি জানান যে কোনো রকম মিছিলের অনুমতি নেই। এক্ষেত্রে যদি তিনি মিছিল করেন, তাদের গ্রেপ্তার নয়, তাদেরকে সরানোর জন্য ছত্রভঙ্গ বা লাঠিচার্জ করবে। এবং যখন এই প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সেখানে পুলিশের সঙ্গে কথা বলতে যায়, যখন ভিডিও করে, সেই সময় দেখা যায় একেবারে দাবাং মুডে রয়েছেন রাজারহাট থানার আইসি অর্ঘ্য মুখোপাধ্যায়। পরিবর্তনের বাংলায় বলা হচ্ছে যে কোনোভাবেই কিন্তু কোনো কিছু বরদাস্ত করা হবে না, অনুমতি ছাড়া কোনো মিছিল করা যাবে না, এমনটাই বলা হয় প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে। এবং রাজারহাটে বলা যায় পালা বদলের পরেই কিন্তু একেবারে দাবাং মুডে পুলিশ, এমনটা বলা চলে। রাজারহাট থানার যিনি আইসি অর্ঘ্য মুখোপাধ্যায়, তাকে দাবাং মুডে দেখা গেল। তার কারণ যে তৃণমূলের পক্ষ থেকে যে প্রতিবাদ মিছিল করা হয়েছিল, সেই মিছিলে কোনো রকম বৈধ অনুমতি ছিল না, এমনটাই পুলিশের বক্তব্য ছিল। এইভাবে অনুমতি না নিয়ে মিছিল করা যাবে না, যদি মিছিল করে তাদেরকে ছত্রভঙ্গ। এরপরে যখন তৃণমূল কংগ্রেস কর্মী তারা যখন মিছিল করতে যায়, তারপরে পুলিশ কিন্তু একেবারে দাবাং মুডে তাদেরকে সরিয়ে দেয়। তার কারণ এই মিছিলে কোনো রকম অনুমতি ছিল না, যেই কারণে পুলিশের পক্ষ থেকে রাজারহাট থানার পুলিশের আইসি যিনি, তাকে দাবাং মুডে দেখা গেল এবং মিছিল কিন্তু সেখান থেকে আটকে দেওয়া হলো এবং ছত্রভঙ্গ করে দেওয়া হলো প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীদের। একটাই কারণ, তার কারণ মিছিলে কোনো রকম বৈধ অনুমতি ছিল না। পরিবর্তনের বাংলায় বলা যায় দাবাং পুলিশ। বেশ, ধন্যবাদ। আপনি লটা জানেন খুব ভালো করে। ডোন্ট ডু ইট। নো নো মানে নো, নো মানে নো। শুনুন, আপনাকে আমি সম্মান দিয়ে বলছি, আপনার লোক সরান, নয়তো আমায় সরাতে বাধ্য করতে হবে। আমি চাই না আমি আননেসারি কোনো রকম ঝামেলা করতে। আপনি একদম ব্যাক করে দিয়ে সবাইকে বলে চলে যেতে। আমি একদমই ভাই বলছি, কারণ আপনি আইন ভেঙেছেন, আপনি আইন ভেঙেছেন। আই সেড, আই এম টেলিং ইউ রিপিটেডলি, ডোন্ট টেক ল ইন ইওর ওন হ্যান্ড। দেখছেন এক ফোনে বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। 22শে জুন মহার্ঘ সুখবর। 22শে জুন বিজেপির প্রথম বাজেটে বকেয়া নিয়ে ঘোষণা। ডিএ নিয়ে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। সুপ্রিম নির্দেশ মেনেই বকেয়া মেটানোর আশ্বাস। আর বৈঠকের পর দাবি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের। বর্তমান লোপার যে বকেয়া 42%, আমরা প্রস্তাব দিয়েছি যে একটা স্থায়ী আদেশনামা বের হোক এবং সেই স্থায়ী আদেশনামাতে এর পরবর্তী ক্ষেত্রে যেভাবে এআইসিপিআই অনুযায়ী কেন্দ্র ঘোষণা করবে সেভাবে দেওয়া হোক। আর বাকি যে 42% আজকের দিনে বকেয়া, সেই বকেয়াটাকে তারা ধাপে ধাপে মেটান। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা 22 তারিখে যে বাজেট পেশ হবে বাকি 8 মাসের জন্য, সেখানে পূর্ণাঙ্গ বাজেট, সেই পূর্ণাঙ্গ বাজেটে এই বিষয়ে কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর তারা দেবেন। সেখানে চিরকুটে ডিএ দেওয়ার মতো করে ডিএ নয়, সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা তারা করবেন। জানুয়ারি থেকে চালু সপ্তম পে কমিশন। পে কমিশন চালু নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। কর্মীদের থেকে প্রস্তাব চেয়েছে সরকার। বৈঠকের পর দাবি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের। নতুন যে পে কমিশন হয়েছে, সেই পে কমিশন কাজ শুরু করবে এবং সেখানে আমাদের যে রিকমেন্ডেশন সেটা আগামী 4-5 দিনের মধ্যে পাঠাতে বলেছেন এবং বলেছেন যে জানুয়ারি মাসের দিকে তারা সেটাকে চালু করার চেষ্টা করবেন। ডিসেম্বরের মধ্যে 50,000 কর্মী নিয়োগ। শূন্য পদে নিয়োগ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। 7 জুন নিয়োগ নীতি প্রকাশ সরকারের। দাবি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের।
শূন্য পদে নিয়োগ তারা বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে 50,000 স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করবেন এবং আগামী 7 তারিখের মধ্যে তারা নিয়োগের ক্ষেত্রে প্ল্যান মাফিক নিয়োগ নীতি ঘোষণা করবেন।